আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রাজাকার স্লোগান দেয়া অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধ, গণহত্যা, নারীদের নির্যাতন এবং যুদ্ধের ভয়াবহতা তারা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে লজ্জা হয় না। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রশাসনে কাজের গতি বৃদ্ধি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপরে পাশবিক অত্যাচার হতো। এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়া এবং সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর 12টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে আজ বেলা 3টায় অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ। দেশ বিরোধীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা। আমরা শুধুমাত্র আমাদের ক্যাম্পাসে জমায়েত করছিলাম একটা স্টুডেন্টদের, সেখানে আমাদের উপরে ছাত্রলীগের কর্মীরা এসে হামলা করে, আমাদের গেট ভেঙে আমাদের মেয়েদেরকে এখন বের করছি। হলের পলিটিক্যাল পার্সন থেকেও আমাদের একটা প্রয়োগ করা হচ্ছে প্রেশার, আর ম্যামরা হচ্ছে কি বের হতে দিচ্ছে না, হল কর্তৃপক্ষ বের হতে দিচ্ছে না। এক একটা মেয়েকে গায়ে হাত তুলছে, চুল ধরে টানছে, কিল ঘুষি দিচ্ছে, আমার মাথা ধরে ৪-৫ বার গাড়ির সাথে ধাক্কা দিচ্ছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ক্যাম্পাসের এখন কি পরিবেশ? যেহেতু রাতভর পাল্টাপাল্টি বিক্ষোভের খবর আমরা শুনেছি, একটু জানবো আপনার কাছ থেকে। রেদওয়ানা, আসলে আপনাকে জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলনত শিক্ষার্থীরা কিন্তু আজকে দুপুর 12টা নাগাদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্য কিন্তু তারা তাদের কর্মসূচি কিন্তু শুরু করেছে। এখানে কিন্তু বলে রাখি আপনাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে ঢাকা মেডিকেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই বিক্ষোভে কিন্তু তারা অংশগ্রহণ করছেন। এখান থেকে তারা আজকে যে মূল দাবিটি যেটি করছেন যে কোটা সংস্কারের দাবিতে কিন্তু গতকালকে তারা যে 24 ঘন্টার যে আলটিমেটাম কেন দিয়েছিল, সেই আলটিমেটাম যে বাস্তবায়নের পাশাপাশি যে মানে প্রধানমন্ত্রী একটি বক্তব্যকে কেন্দ্র করে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখানে। আর বলে রাখি, শিক্ষার্থীরা যেটা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই কোটার যে ন্যায্য যে একটা সংস্কার তারা চেয়েছেন, এটি যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার একটু ঘোষণা দিয়েছেন। আমরা জানি যে তারা কিন্তু গত 1 মাস ধরে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছেন। পাশাপাশি কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু এখন কিন্তু চলছে। এছাড়া আপনাদেরকে বলে রাখি যে আজকে যে ক্যাম্পারে উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিকাল 3টায় কিন্তু তাদের একটি কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করেছেন। তারা যেটি বলছেন যে ক্যাম্পাসে কোনো প্রকার নৈরাজ্য তৈরি হয় সেই পরিবেশ তারা কখনো চেষ্টা করতে দেবে না। আমরা জানি যে গতকাল রাত্রে কিন্তু রাত প্রায় 2টা পর্যন্ত কিন্তু ক্যাম্পাসে যে কোটা সংস্কার আন্দোলনত শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগ তারা কিন্তু বলা যায় যে অনেকটা মুখোমুখি অবস্থান নিয়ে কিন্তু বিভিন্ন বিক্ষোভ মিছিল করেছিল। তো আজকে এখানে কিন্তু শিক্ষার্থীরা যেটি অভিযোগ করেছেন যে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের হল থেকে কিন্তু বের হতে দিয়ে যাচ্ছে না, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। তো বলা যায় যে এখন পর্যন্ত তাদের যে বিক্ষোভ মিছিল যে কর্মসূচি সেটা কিন্তু চলছে। তারা যেটি শিক্ষার্থীদের যে সমন্বয় করেছেন বলছেন যে যতক্ষণ পর্যন্ত ন্যায্য ভিত্তিতে যে কোটা যে 5% তারা যেটি বলছে শুধু অনুব্রত যে গোষ্ঠী তাদেরকে রেখে বাকি যে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা কিন্তু এই আন্দোলনের যে হাইকোর্টের যে একটা রায় রয়েছে সেটির উপর তারা কিন্তু সন্তুষ্ট নয়। তারা যেটি বলছেন যে নির্বাহী বিভাগ এবং সরাসরি সরকারের হস্তক্ষেপ যতক্ষণ না হবে
ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই চলমান আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে আমার কাছে সর্বশেষ। রিদওয়ানা। বিল্লাল, ধন্যবাদ আপনাকে। চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইন শৃঙ্খলা ভঙ্গ করলে তা শক্ত হাতে দমন করা হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে হোসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, 17 জুলাই তাজিয়া মিছিল সহ যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। কমিশনার বলছেন যে মিছিল ঘিরে উচ্চ ভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে। সাইবার চেকিং সহ সকল নিরাপত্তা ইতোমধ্যে নেওয়া হয়েছে। যারা অংশগ্রহণকারী তাদেরকে অনুরোধ জানিয়েছি তারা যাতে ছুরি, চাকু, দাহ্য কোনো পদার্থ ইত্যাদি নিয়ে এখানে প্রবেশ না করেন, এবং যেহেতু মিছিলের ভেতরে পতাকা নেওয়ার একটি বিধান রয়েছে সেটি যাতে বেশি উঁচু না হয়, ইলেকট্রিক তারের সাথে যাতে সংযোগ থাকতে না পারে সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। সরকারি চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সহ বিদ্যমান কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজই নিয়মিত আপিল করবেন রাষ্ট্রপক্ষ। সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, আপিলের জন্য সব প্রস্তুতি শেষ। দুপুরের মধ্যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে। এরই মধ্যে অ্যাডভোকেট অন রেকর্ডকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে রোববার মুক্তিযোদ্ধা সহ বিদ্যমান কোটা বাতিল সংক্রান্ত 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রতিদিনের মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষকরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও পেনশন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে মিছিল করেছেন। তাদের দাবি, সরকারের সঙ্গে বৈঠকে দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাবেন তারা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবিতে গেল 1 জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এ কারণে ক্লাস পরীক্ষা বন্ধ আছে। প্রশাসনিক ভবনেও কোনো কাজ হচ্ছে না। আগে তো আমাদের যে পূর্ববর্তী যে কর্মসূচি, বর্তমান কর্মসূচি, আমরা সামনের দিকে আমরা যে আন্দোলন করে যাচ্ছি, আন্দোলন তো আমরা চালাচ্ছি। আমরা আজকে সিদ্ধান্ত নেব, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সেই সভাটি করব, সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। ডাক ভবনে গণমাধ্যম আতঙ্ক। তথ্য সংগ্রহের অনুমতি নেই কোনো গণমাধ্যম কর্মীর, অথচ এখানকার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে 55 কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়। তবে এর কোনো জবাব নেই অধিদপ্তরের কাছে। বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীকে জানিয়েও ফল মেলেনি। প্রশ্ন উঠছে, তবে কি মতিউরের মতো অসংখ্য দুর্নীতিবাজের আখড়া ভবনটি? ডাক বিভাগের লুটপাট নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিকের আজ প্রথম পর্ব। দৃষ্টিনন্দন এই ভবনটি ডাক বিভাগের। চমৎকার ডিজাইন আর সুনিপুণ কারুকাজে অন্য দপ্তরগুলোর চেয়ে এগিয়ে থাকলেও গ্রাহক সেবায় সবচেয়ে পিছিয়ে। গত অর্থ বছরে যার লোকসানের পরিমাণ 700 কোটি টাকা। শুধু তাই নয়, বিভাগটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকের 55 কোটি টাকা আত্মসাতের প্রমাণও মিলেছে। এসব অনিয়মের বিষয়ে কথা বলতে ডাক ভবনে আরটিভি টিম, কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি। ফিরিয়ে দেয়া হয় রিসিপশন থেকেই। রিসিপশনে থাকা কর্মচারীরা জানান, সাংবাদিক প্রবেশে মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত অনুমতিপত্র লাগবে। মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন মন্ত্রণালয় থেকে। আজ পর্যন্ত যত অধিদপ্তরে আমরা নিউজের জন্য গেছি, কোথাও মন্ত্রণালয়ের অনুমতি আমাদের কাছে চায় নাই, শুধু আপনারাই চাচ্ছেন। বিষয়টি তুলে ধরা হয় ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রীর কাছে। দুর্নীতির বিষয়টি স্বীকার করে তিনি জানান, মন্ত্রণালয়ের যে কোনো দপ্তরে যে কোনো সময় প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। এছাড়া জনস্বার্থে তথ্য প্রদানেও বাধ্য কর্মকর্তা কর্মচারীরা। আমাদের পোস্ট, টেলিকম, আইসিটির কোনো প্রতিষ্ঠানে কোনো সাংবাদিকের যেতেও কোনো বাধা নাই, এবং আমরা সবসময় এনকারেজ করি, কারণ এটা একটা হেলদি প্রসেস। আমি ডিজিকে বলে দেব যেন কোনো ধরনের বাধা নিষেধ না থাকে, এবং আপনারা যে কোনো প্রশ্ন করবেন এবং সে উত্তর দিতে ডিজি পোস্ট বাধ্য। যদি অসহযোগিতা করে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তবে মন্ত্রীর এমন কঠোর নির্দেশনার পরও কোনো গণমাধ্যমকে ডাক ভবনে প্রবেশের অনুমতি দেননি অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদার। সরাসরি সাক্ষাৎ না পেয়ে মুঠোফোনে লাগাতার 5 দিন অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হয় তরুণ কান্তি শিকদারের সঙ্গে, কিন্তু ফোন রিসিভ করেননি তিনি। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 5 অগস্ট ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন। গেল বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেন সহ এক বাহামার নাগরিককে আটক করা হয়েছে। সকাল 10:30টার দিকে স্টেলিয়া সান্তা নামে এক নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএস এর ভেতর থেকে 3.9 কেজি ওজনের কোকেন উদ্ধার করা হয়। গেল 12 জুলাই এমিরেটস এর একটি ফ্লাইটে ব্রাজিলের সাও পাওলো থেকে দুবাই ট্রানজিট হয়ে 13 জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই নারী। সেদিন তিনি ব্যাগ রিসিভ করেননি। আজ ব্যাগ নিতে যান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স এর সদস্যরা তল্লাশি চালিয়ে কোকেন উদ্ধার করে বলেন যে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ। জাপানি মা ও বাংলাদেশি বাবা দুদেশে থেকেও সন্তানদের সাথে সাক্ষাতের পদ্ধতি নিয়ে আপিল বিভাগের আদেশ আগামী 22 জুলাই নির্ধারণ করেছেন আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। শুনানিতে উভয় পক্ষ সন্তানদের সাথে বাবা মায়ের সাক্ষাতের প্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখেন। এর আগে বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে জাপানে চলে যাওয়ায় জাপানি নাগরিক নাকানো এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন ইমরান শরীফ। এছাড়া জাপানি 3 শিশুকে বাবা মায়ের মধ্যে ভাগ করে দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন উভয় পক্ষ। গেল 10 জুলাই বাংলাদেশে আসেন মা নাকানো এরিকো। বাবার রাইট আর ছোট মেয়েকে দেখার ক্ষেত্রে মায়ের রাইট, এটি কিভাবে এক্সারসাইজ হবে এই সংক্রান্ত আদেশে আগামী 22 তারিখে দিবেন বলে আমি যতটুকু বুঝেছি আদালতের দৃষ্টি। আগামী যে অর্ডারটা দিবেন সেই অর্ডারটি হবে অন্তর্বর্তীকালীন আদেশ। সুতরাং এই অন্তর্বর্তীকালীন আদেশের মধ্য দিয়ে সকল সিপি নিষ্পত্তি হবে না, তা হয়তো পরবর্তীতে সময়ের ব্যবধানে বিস্তারিত আলোচনা করতে হবে। দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি 15 সেন্টিমিটার কমে বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধীর গতিতে পানি কমায় এখনও মানুষের দুর্ভোগ কমেনি। গাইবান্ধায় তিস্তা, ঘাঘট এবং ব্রহ্মপুত্রের পানি দ্রুত কমায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। অধিকাংশ বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। কুড়িগ্রামের সবকটি নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনও ঘরবাড়ি, রাস্তাঘাট এবং 7350 হেক্টর ফসলের ক্ষেত পানিতে ডুবে আছে। এদিকে টাঙ্গাইলে যমুনা সহ সবকটি নদীর পানি কমতে থাকায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনও বিভিন্ন এলাকায় বন্যার পানি আটকে থাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলিপ্যাপ এর নতুন সভাপতি আরশাদ আদনান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রোকেয়া প্রাচী, সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন সহ পুরো টিম। গেল 8 জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে আদনান দোদুলকে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। তারা 2024 থেকে 26 মেয়াদে দায়িত্ব পালন করবেন। আবারও খেলার খবর। আসন্ন নারী টি20 এশিয়া কাপে ভালো ফলাফলের আশা বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে ভারসাম্যপূর্ণ দল গঠন করার কথাও জানান টাইগ্রেস কাপ্তান। এশিয়া কাপে অংশ নিতে কাল শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ নারী দল। 19 তারিখে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে টাইগ্রেসদের প্রথম ম্যাচ 20 তারিখে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টকে নিজেদের পরখ করার মঞ্চ হিসেবেও দেখছেন নিগার সুলতানা জ্যোতি। পরে আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেন খেলোয়াড়রা।
যারা অনেক বেশি ভালো করেছে এবং লাস্ট ক্যাম্পে যেটা দেখেছি সবার ইন্টেন্টটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে। সো ফার লুকিং ফরওয়ার্ড টু প্লে গুড ক্রিকেট। কোচেসরা অনেক বেশি কাজ করেছে ব্যাটারদের। সো এখন আসলে দেখার বিষয় যে আমরা কতটুকু সেটা আসলে পারফরমেন্সে কনভার্ট করতে পারবো। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।